হ্যাঁ, আমরা আবার ফিরে এলাম হাইড্রোস্ট্যাটিক্স বা আর্কিমিডিসের প্রিন্সিপাল এবং অ্যাটমসফেরিক প্রেসার, এই যে একসঙ্গে যে চ্যাপ্টার ছিল তার আমরা ফার্স্ট পিরিয়ড করেছিলাম। তো আজকে এলাম সেকেন্ড ক্লাসে, যেটা আমরা বাংলাতে বলবো উদস্থিতিবিদ্যা, আর্কিমিডিসের নীতি এবং বায়ুমণ্ডলীয় চাপ, অর্থাৎ একটা মিক্সিং চ্যাপ্টার। এটা আগের দিনও বলেছি কথাটা। তো আজকে আমরা তার পরবর্তী অংশ থেকে শুরু করব। প্রথমেই আজকে আসছি যে চাপের সঞ্চালন সম্পর্কিত পাস্কালের সূত্র থেকে আমরা শুরু করছি। তাহলে প্রথমেই আসছি পাস্কালের সূত্র, পাস্কালস ল। প্রথমত বলি, এই সূত্র প্রযোজ্য হতে গেলে বা প্রয়োগ করতে গেলে আমরা যে লিকুইড বা গ্যাস নেব, অর্থাৎ ফ্লুইড যেটাকে বলি, এক কথায় মানে প্রবাহী যেটাকে বলবো। প্রবাহী বলতে গেলে আমরা বুঝবো কি, যারা প্রবাহিত হয়, অর্থাৎ গ্যাস বা লিকুইড। তো গ্যাসের ক্ষেত্রে সংনমন প্রপার্টি আছে, অর্থাৎ কম্প্রেশন খুব সহজে হয়, সেই জন্য আমরা এটা লিকুইডের ক্ষেত্রেই প্রয়োগ করব। তো যে লিকুইড হবে অসংনম্য অর্থাৎ ইনকম্প্রেসিবল, এই ধরনের কোনো লিকুইড যদি হয়, আমরা জল ভাবতে পারি। তো কোনো একটা আবদ্ধ পাত্রে এইরকম একটা লিকুইড নেব, অর্থাৎ তরল নেব, আবদ্ধ পাত্রে অসংনম্য তরল নেব, যে তরলের উপর কোনো বিন্দুতে যদি কোনো চাপ প্রয়োগ করি, অর্থাৎ বল দিলেই সেখানে ক্রিয়াশীল চাপ হয়ে যাবে, বল বাই ক্ষেত্রফল করে নিলে, সেই চাপ ওই তরলের মধ্যে অপরিবর্তিত মানে সঞ্চালিত হবে, অর্থাৎ ট্রান্সমিটেড হবে আনচেঞ্জড ভ্যালুতে। অর্থাৎ আমরা বলবো যে নির্দিষ্ট মান নিয়েই সঞ্চালিত হবে, অর্থাৎ ট্রান্সমিট করবে আনচেঞ্জড ভ্যালুতে। তারপর যে কোনো একটা তলে, মানে ওই প্রবাহী সংলগ্ন বা ওই তরল সংলগ্ন পাত্রের যে কোনো দেয়ালে লম্বভাবে ওই একই চাপ আবার ক্রিয়াশীল হবে। অর্থাৎ সোজাভাবে বললে আমরা কি বলবো, কোনো একটা আবদ্ধ পাত্রে যদি অসংনম্য তরল রাখি, সেই তরলের উপর যদি আমরা চাপ প্রয়োগ করি, সেই চাপের মান একই থাকবে, চাপের মান একই থাকবে, একই থেকে ওই চাপ ওই তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হবে, ট্রান্সমিট করবে। তারপর ওই তরল সংলগ্ন কোনো পাত্রের গায়ে বা পাত্রের দেয়ালে লম্বভাবে ক্রিয়াশীল হবে, অর্থাৎ পারপেন্ডিকুলারলি বা নর্মালি এফেক্ট করবে। এই হলো আমাদের পাস্কালের সূত্র। তাহলে এখন যদি আমরা এরকম ভাবি যে এরকম একটা পাত্র, এইরকম জায়গাতে একটা পিস্টন আছে, পিস্টন মানে যেখান থেকে হাওয়া বা তরল বেরোতে পারে না। আমি যদি এখানে কোনো একটা ফোর্স দিই F1, এর এরিয়া যদি ধরি A1, তাহলে কি হলো, F1/A1 হলো প্রেসার। বলছে এই চাপ অপরিবর্তিত মানে সঞ্চালিত হবে কোথায়, আমরা যদি ধরি যে এটা আর একটা মুখ, এটা আর একটা সারফেস, তাহলে এখানে যদি F2 ফোর্স প্রয়োগ করা হয়, এর এরিয়া যদি A2 হয়, সেটা বাইরের দিক, যেহেতু আমরা এটাতে ভেতরের দিকে দিচ্ছি তাহলে বাইরের দিকে ক্রিয়াশীল হবে। এখানে যদি আমরা একটা এরিয়া ভাবি A3, এখান থেকে যদি ফোর্স ক্রিয়াশীল হয়, মানে বল ক্রিয়াশীল হয় F3। আমরা যদি আর একটা এরিয়া ভাবি A4, যে ফোর্স এখানে এফেক্ট করছে F4, তাহলে আমরা বলবো যে এই প্রেসার যা, এই প্রেসার, এই প্রেসার, এই প্রেসার সবগুলোই হবে সমান। কারণ পাস্কালের ল বলছে যে এই লিকুইড, মানে এর মধ্যে যে লিকুইডগুলো থাকবে, যে লিকুইড রাখা থাকবে, সেটা হবে ইনকম্প্রেসিবল অর্থাৎ অসংনম্য। সেখানে আমরা যদি কোনো চাপ প্রয়োগ করি তাহলে সেটা অপরিবর্তিত মানে সঞ্চালিত হবে এবং পাত্রের দেয়ালে গিয়ে লম্বভাবে ক্রিয়াশীল হবে, অর্থাৎ চাপ সমান। এই কথাটা মনে রাখলে আমাদের কাজ শেষ। এবার এই যে থিওরি, এই থিওরি তাহলে প্রযোজ্য হচ্ছে কোথায়, আবদ্ধ পাত্র হতে হবে। তাহলে ফ্রি সারফেস হলে কিন্তু হচ্ছে না, মানে পুকুরের জলে কিন্তু হবে না বা নদীর জলে কিন্তু হবে না। বোঝা গেল কথাটা? এবার এই থিওরিটাকে অ্যাপ্লাই করে আমরা কি আসছি, প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট, অর্থাৎ ঘাত বৃদ্ধির নীতি।
বাংলাতে যেটাকে বলবো আমি ঘাত বৃদ্ধির নীতি, প্রিন্সিপল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট, অর্থাৎ ঘাত বৃদ্ধির নীতি, কিভাবে আমরা ঘাত বৃদ্ধি করতে পারি সেই থিওরিটা আমরা পড়ব। আচ্ছা, এটা যেহেতু আমরা একটা থিওরি পড়ছি, সেই জন্য আমরা যে ছবিটা আনতে একদম সাধারণ ছবি, মানে থিওরি বোঝানোর জন্য যেটুকু লাগবে সেইটুকু। তো আমরা যে ইউ শেপড একটা কন্টেনার নেব, যার দুপাশের যে বাহু থাকবে অর্থাৎ আর্ম যেটাকে বলি, সেই আর্মের ক্রস সেকশন এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে আলাদা। অর্থাৎ সোজাভাবে বললে আমরা যদি বলি যে এই দিকের যে পাত্র, সেই যে বাহু, তার ক্ষেত্রফল যদি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি A1 ধরি, এই দিকের যে বাহু তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ধরলাম A2। এইখানে একটা ফোর্স ক্রিয়াশীল হলো F1, তাহলে এখানে চাপ কত হলো, অর্থাৎ সরু বাহুতে ক্রিয়াশীল চাপ, তাহলে সরু বাহুতে ক্রিয়াশীল চাপ অর্থাৎ দি প্রেসার অ্যাক্টস অন এ ন্যারোয়ার আর্ম যেটা, সেটাতে তাহলে ক্রিয়াশীল চাপ কত হবে, P = F1/A1। তাহলে এখন কোশ্চেন হলো যে এইখানে যদি আমরা চাপটা প্রয়োগ করি, তাহলে এটা একটা অসম্ভব তরল, এখানে প্রথমে একটা পাম্প লাগানো থাকে বা পিস্টন লাগানো থাকে, তার পিস্টনটা খুলে দেওয়া হলো, তারপর সেই লিকুইড কি হবে, এই দিকে এসে যখন এখানে আমি প্রেসারটা দেব, কিছুটা নেমে চলে আসবে, অর্থাৎ এই পিস্টন কিছুটা নেমে চলে আসবে। এখানে একটা পিস্টন থাকবে, যে পিস্টনটা কিন্তু উপরের দিকে উঠবে। কেন উপরের দিকে উঠবে না, প্রেসারটা তখন এই দিকে কাজ করবে, লম্ব হবে আমাদের বলাই ছিল। তাহলে এখানেও প্রেসার কত, এইটা, তাহলে মোটা বাহুতে চাপ P = F1/A1। মোটা বাহুতে ঘাত সমান চাপ ইন্টু ক্ষেত্রফল, ওখানকার ক্ষেত্রফল কত A2, তাহলে F1/A1 ইন্টু A2। এটাকে একটু অন্যভাবে লেখা হচ্ছে F1 ইন্টু A2/A1। যেহেতু A2 > A1, আমরা ছবিতেই দেখতে পাচ্ছি যে A2 A1 এর থেকে বড়, তার মানে এখানে যে পিস্টনটা আছে সেই পিস্টনের উপর আমরা যদি F1 ফোর্স দিই, তাহলে ওখানে যখন কাজ করছে তখন হয়ে যাচ্ছে কত, F2। এই ঘাতটাকে আমরা F2 ধরছি। তাহলে যেহেতু A2 > A1, তাই F2 > F1। তাহলে অতএব F2 = F1 ইন্টু N। N মানে ওই বড়টার ক্ষেত্রফল ছোটটার ক্ষেত্রফলের থেকে কত গুণ বেশি, ঠিক ততগুণই ঘাত বেড়ে যাবে। অর্থাৎ এক্ষেত্রে N গুণ ঘাত বৃদ্ধি পায়। অর্থাৎ আমরা যদি F1 ফোর্স দিই, F1 বল দিই, তাহলে সেটা যখন ঘাত আকারে পাবো N ইন্টু F1 পাবো, অর্থাৎ N গুণ ঘাত বৃদ্ধি পাচ্ছে। এটা হলো একদম সিম্পল থিওরি, ছবি যে কোনো বইতে আছে, একটু ফলো করবে। আর আমরা কিন্তু খুব সিম্পল ওয়েতে এটা দেখলাম। এবার আসছে যে এক্ষেত্রে এখন যেটা কোশ্চেন উঠে আসছে যে এই পিস্টন যদি নিচের দিকে নেমে আসে, তাহলে এই পিস্টন কিছুটা উঠবে, স্বাভাবিক। তাহলে আমরা এই থিওরিতে এবার দেখব যে এনার্জি কনজারভেশন অর্থাৎ শক্তির সংরক্ষণ বজায় থাকে কিনা। তাহলে এই সেম স্ট্রাকচার থাকবে, এখানে আমরা দেখবো এবার শক্তির সংরক্ষণ বজায় থাকছে কিনা, সেটা আমরা এবার ম্যাথমেটিক্যালি দেখাবো, প্রুভ করব। এই দুটোই কিন্তু পরীক্ষাতে রেডি রাখতে হয়। এটা একটা 2 নম্বরের প্রুফ, পরেরটা একটা 2 নম্বরের প্রুফ। তাহলে আমরা এখানে লিখব এনার্জি কনজারভেশন, ওই একই থিওরিতে এনার্জি কনজার্ভ থাকে কিনা। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে ফোর্স বা থ্রাস্ট ইনক্রিজ করে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, তাহলে শক্তি কি সংরক্ষিত থাকে সেইটা আমরা দেখব। সেটা দেখার জন্য তাহলে কি করলাম, এখানে ধরলাম এই পিস্টনের উপর F1 ফোর্স দেওয়াতে এ নেমে এলো x বা x1, তাহলে এ এখানে উঠে যাবে কতটা, x2। তো স্বাভাবিক x1 আর x2 পরিমাণ একই হবে না, কারণ এখানের ক্ষেত্রফল কম বলে অনেকটা নামবে, এখানের ক্ষেত্রফল বেশি বলে একটু উঠবে। তাহলে আমরা লিখতেই পারি যে ওয়ার্ক ডান
মানে কৃতকার্য সরু ক্ষেত্রফলে বা সরু পিস্টনে কত হবে F1 ইন্টু x1, এটা গেল সরু পিস্টনে। তাহলে এবার কৃতকার্য বা কার্য মোটা পিস্টনে তাহলে কত হবে? মোটা পিস্টনে তাহলে কি হবে F2 x2, এটাই ওয়ার্ক ডান কৃতকার্য। এবার আমি F2 এর ভ্যালুটা বসাবো। F2 এর ভ্যালু ছিল F1 ইন্টু A2 বাই A1 ইন্টু x2। এবার এখানটা আমরা কি লিখতে পারবো? না, আমরা দেখছি যে এখানে কতটা ভলিউম লিকুইডটা সরে গেছে, মানে কতটা আয়তনের তরল সরে গেছে, অর্থাৎ সরু পিস্টনের তরলের আয়তন, যেহেতু তরল অসংলম্ব তাই আয়তন একই থাকতে হবে, মোটা পিস্টনে তরলের আয়তনের সমান হচ্ছে। তাহলে সরু পিস্টনে তরল আয়তন কত? A1 x1, আর মোটা পিস্টনে হবে A2 x2। এখান থেকে আমরা পাচ্ছি A2 বাই A1 ইন্টু x2 সমান x1। তাহলে আমরা দেখছি যে F1 ইন্টু A2 বাই A1 ইন্টু x2, এইটা হবে x1। তাহলে আমরা কি দেখলাম যে মোটা পিস্টনে যে কৃতকার্য এবং সরু পিস্টনে যে কৃতকার্য এটা সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ ওয়ার্ক ডানটা দুটো পিস্টনের ক্ষেত্রেই সমান। তাহলে শক্তি যদি বা কৃতকার্য যদি সমান হয় তাহলে আমরা বলতেই পারি যে শক্তির সংরক্ষণ সূত্র বজায় থাকছে। এবার আমরা আসছি হাইড্রোলিক প্রেস, মানে এই যে থিওরিটা বললাম যে ঘাত কি করে বাড়ানো যায়, এই থিওরিকে কাজে লাগিয়ে আমরা কি করলাম, এবার হাইড্রোলিক প্রেস তৈরি করলাম। সে হাইড্রোলিক প্রেসের ছবি অনেকটাই জটিল হয়, অর্থাৎ ওখানে একটা লিভার বা হাতল ইউজ করতে হয়। যে হাতলে আমি একটা বল দেব তখন সেই হাতলের সঙ্গে সংযুক্ত একটা পিস্টন সরু ক্ষেত্রফলে গিয়ে বল প্রয়োগ করবে বা সরু বাহুতে গিয়ে বল প্রয়োগ করবে, তারপর সেটা মোটা বাহুতে গিয়ে ঘাতটাকে অনেক গুণ বাড়িয়ে দেয় এবং সেটা আমাদের বাস্তব জীবনে অনেক কাজে লাগে। তো সেই হাইড্রোলিক প্রেসের আমরা কার্যনীতি দেখব, কিন্তু খুব সিম্পল ওয়েতে, আমরা খুব সহজভাবে ব্যাখ্যাটা করব। ছবি কিন্তু বইতে অনেকটাই জটিল আছে, বিশেষ করে ওই যে লিকুইড যখন ফ্লো করবে, মানে তরল যখন প্রবাহিত হবে ওই যন্ত্রের মধ্য দিয়ে, তখন কিন্তু ওই পাইপের অনেকগুলো কানেকশান থাকবে বা নলের অনেক কানেকশান থাকবে, কিন্তু আমরা ওই সমস্ত কানেকশানগুলো দেখাবো না। আমাদের থিওরির জন্য যেটুকু দরকার আমরা সেইটুকুটাই আনবো। হাইড্রোলিক প্রেস, এটা হচ্ছে মোটা পিস্টন, এর ক্ষেত্রফল আমরা ধরেছিলাম A2, আমরা একে একেই ধরে নিচ্ছি। আর এখানে আমরা সরু পিস্টনের ক্ষেত্রফল ধরেছিলাম A1, তো এখানে আমরা বল দিয়েছিলাম কত? F1। এখন আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই ফোর্সটা কিভাবে দেওয়া হয়। না, এখানে একটা হাতল রাখা হয়, এই হাতলটা আমরা আঁকছি আমাদের সিম্পলভাবে একদম। এইটা যদি একটা লিভারের আলম্ব ধরি, অর্থাৎ হাতলের যদি ফিক্সড পয়েন্ট ধরি, তাহলে ধরলাম এইটা আমাদের হাতলের যেখানে বল দেব, অর্থাৎ পি ফোর্স দেব আমরা। আচ্ছা, এই আলম্ব থেকে হাতলের দূরত্ব যদি ওয়াই হয়, আলম্ব থেকে যেখানে পিস্টনটা কাজ করবে, অর্থাৎ আমরা যেখানে F1 ফোর্স দেব সেই দূরত্বটা ধরলাম এক্স, তাহলে আলম্ব বিন্দু হচ্ছে এইটা। এই থিওরিটা আমরা মাথার মধ্যে রাখবো। এই আর কি না, যখন আমি এখানে প্রেসার দেব এ তখন নেমে আসবে কিছুটা, তখন এই দিকে উঠে যাবে কিছুটা। এবার কি হয়, এর সঙ্গে একটা পাটাতন যোগ থাকবে, সেই পাটাতনের উপর আমাদের যে বস্তুর উপর এটা কাজ করবে সেই বস্তু থাকবে, অর্থাৎ
আমরা যেটাকে প্রেস করে ছোট করতে চাই, অর্থাৎ প্রেসার দিয়ে যাকে আমরা ছোট করব, সেই সমস্ত বস্তু থাকবে। জেনারেলি কি করা হয়, একটা অ্যাপ্লিকেশান বললে বুঝতে পারবে তোমরা। জেনারেলি কি করা হয়, ধরো যে অনেক কাপড় বা তন্তু জাতীয় জিনিস আমরা বিদেশে রপ্তানি করব। তখন কি হবে, আমরা যদি ওটাকে চেপে ছোট করে দিতে পারি তাহলে খুব কম জায়গার মধ্যে অনেক পরিমাণ জিনিস ধরে যাবে। অর্থাৎ যদি ধরি যে তুলোর গাঁট বা শাড়ির বান্ডিল, তাকে যদি আমরা খুব ছোট জায়গার মধ্যে চেপে দিয়ে আমরা রপ্তানি করতে পারি তাহলে অনেক জিনিসপত্র আমরা একসঙ্গে রপ্তানি করতে পারবো। সেই জিনিসটা এখানে রাখা থাকবে, এটা ফিক্সডভাবে আটকানো থাকলো, এর সঙ্গে দৃঢ়ভাবে আটকানো। এবার যখনই আমি এখানে হাতলে প্রেস করব, এটার উপর একটা বল কাজ করবে, সেই বলের জন্য এইখানে লিকুইডটা নেমে চলে আসবে, অর্থাৎ এই পিস্টন নেমে আসবে, তরল এই দিকে গেল, এইটার উপর প্রেসার দিল, প্রেসার দেওয়ার ফলে এই তল উপরের দিকে উঠে যাবে। যখনই উঠে যাবে এই পাটাতনের উপর একটা ফোর্স অ্যাপ্লাই হবে, সঙ্গে সঙ্গে এই পাটাতন তখন এর উপর প্রেসার দেবে, এর উপর যখন প্রেসার দিল তখন এই কাপড়ের গাঁট খুব ছোট হয়ে গেল, অর্থাৎ সংকুচিত হয়ে গেল। এই যে সংকোচনটাই আমাদের হাইড্রোলিক প্রেসের কাজ। তো আমরা এখানে থিওরি বোঝানোর জন্য খুব সিম্পলভাবে ব্যাপারটা বলেছি। তো যেহেতু আমরা এক্ষুনি ঘাত বৃদ্ধির নীতি পড়ে এসেছি, অর্থাৎ প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট, সেই থিওরি অনুযায়ী আমাদের যে রাশিমালা ছিল সেটা আগে আমরা লিখছি। কি লিখছি না, এখানে যদি F2 পরিমাণ ঘাত ক্রিয়াশীল হয় বড় পিস্টনে, তাহলে আমরা পেয়েছি F2 সমান F1 ইন্টু A2/A1। অর্থাৎ আমরা আগেই দেখেছি যে A2/A1 যত গুণ, অর্থাৎ বড় পিস্টনের ক্ষেত্রফল ছোট পিস্টনের ক্ষেত্রফলের যত গুণ, তত গুণ থ্রাস্ট এমনিই বেড়ে যাচ্ছে। তারপর আবার F2, এবার আমরা লিভার ইউজ করেছি, তাহলে লিভারটার জন্য আমাদের কী কাজ হবে সেটা এবার দেখব। আমরা এখান থেকে লিখতে পারি যে হাতলের উপর P ফোর্স কাজ করছে, তাহলে P ফোর্সের ভ্রামক P ইন্টু ওয়াই ইজিক্যাল টু হবে মানে কত, F1 ইন্টু এক্স। তাহলে F1 আমরা কি পেয়ে গেলাম না, P ইন্টু Y/X। এই ভ্যালু যদি আমরা এখানে বসাই তাহলে F2 ইজিক্যাল টু কত হবে না, P ইন্টু Y/X, তার সঙ্গে গুণ হলো A2/A1। অর্থাৎ আমরা যদি হাতলে P ফোর্স দিই তার সঙ্গে গুণ হলো Y/X ইন্টু A2/A1। এই A2/A1 এবং Y/X, তাহলে আগে আমরা দেখেছিলাম যখন ঘাত বৃদ্ধির নীতি হয়েছিল যে আমরা যদি F1 ফোর্স দিই সেই ফোর্সটা বেড়ে গিয়েছিল কত, A2/A1 গুণ। এখন সেখানে এই F1 কে F2 যত গুণ বাড়িয়েছিল অর্থাৎ A2/A1, সেখানে এই হাতলের জন্য Y/X গুণ আরও বাড়বে। তার মানে এখন আমরা যদি P ফোর্স দিই আমরা F2 পাবো কত গুণ না, F2/P, এটা হবে Y/X ইন্টু A2/A1 এত গুণ। এটাকেই বলে যান্ত্রিক সুবিধা, কার, এই হাইড্রোলিক প্রেসের যান্ত্রিক সুবিধা, অর্থাৎ মেকানিক্যাল অ্যাডভান্টেজ এইটা। এবার এক্ষেত্রে তাহলে এটা লিভারের বৈশিষ্ট্য আর এটা আমাদের ক্ষেত্রফলের বৈশিষ্ট্য। তাহলে লিভারের বড় বাহু মানে ওয়াই এর মান এক্সের থেকে যত গুণ বেশি তত গুণ বাড়বে, আবার বড়টার ক্ষেত্রফল ছোটটার ক্ষেত্রফলে যত গুণ বেশি তত গুণ বাড়বে, মানে ওই দুটো সংখ্যা গুণ হবে। তাহলে আমরা দেখতে পাবো যে হাইড্রোলিক প্রেসে মাল্টিপ্লিকেশন যে পাওয়ারটা মানে এই যে ঘাত, সেটা কিন্তু অনেক গুণ বেশি। তাহলে অবশ্যই আমাদের হাইড্রোলিক প্রেসে আরও আমরা সুবিধা পাচ্ছি। আরেকটা কথা এখানে মনে রাখতে হবে, সুবিধাটা পাচ্ছি এই কারণে যে ওয়াই এর ভ্যালু এক্সের থেকে বেশি বলে এই ওয়াইটাকে বলবো আমরা বল বাহু, যেহেতু এই বিন্দুতে বল প্রয়োগ করা হচ্ছে, আর এক্স দূরত্বে আছে বাধা মানে আমরা পিস্টন সরাবো, সেই জন্য ওটাকে বলে রোধ বাহু বা বাধা বাহু। তাহলে ওয়াই হলো বল বাহু, অর্থাৎ এটাকে ফোর্স আর্ম বলা হয় বা আর্ম অফ ফোর্স, আর এক্সটাকে বলবো বাধা বাহু বা রোধ বাহু, যেটাকে আমরা রেজিস্ট্যান্স আর্ম বলি। তো এই রেশিওটা কিন্তু একের থেকে বেশি হবে তখনই যদি এটা দ্বিতীয় শ্রেণীর লিভার অর্থাৎ সেকেন্ড ক্লাস লিভার হয়, দ্বিতীয় শ্রেণীর লিভার। এগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য। তাহলে সেকেন্ড ক্লাস লিভার এখানে আমরা ইউজ করছি, দ্বিতীয় শ্রেণীর লিভার ইউজ করছি, যার ফলে বলবাহু রোধবাহুর থেকে বেশি হচ্ছে, ফলে এখানে ঘাত বৃদ্ধি অনেক গুণ হচ্ছে। আর বাধা এখানে আটকানোর আমি কাজটা বলেই দিয়েছি আগে। তাহলে এই হলো আমাদের হাইড্রোলিক প্রেসের
ওয়ার্কিং প্রিন্সিপাল বা কার্য নীতি। এবার বলবো যে ভাষাগুলো একটু বই থেকে দেখতে হবে, মানে আমরা কি কি ইউজ করেছি এই টার্মগুলো বললেই ভাষাটা একটু লেখা হয়ে যাবে। আর একটা বলবো যে এর ক্ষেত্রেও কিন্তু এনার্জি কনজার্ভ থাকে, অর্থাৎ শক্তি কিন্তু সংরক্ষিত থাকে। এই শক্তি সংরক্ষণের প্রমাণ কিন্তু আর করছি না, কারণ আমরা ওই ঘাত বৃদ্ধি নীতিতে একটু আগে যে শক্তি সংরক্ষণের প্রমাণটা করে এলাম সেটাই হবে একদম একই, হুবহু একই প্রমাণ। আমি একই সিম্বল দিয়ে ওই জন্য করে দিয়েছি। তাহলে আমরা কি আপাতত আজকে প্রুফ রেডি করলাম এখনো অবধি, যেটা হচ্ছে যে ঘাত বৃদ্ধির নীতি অর্থাৎ প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন অফ থ্রাস্ট, সেই থিওরি পড়েছি, সেক্ষেত্রে যান্ত্রিক শক্তি সংরক্ষিত থাকে এটা দেখিয়েছি, এবং তার সঙ্গে হাইড্রোলিক প্রেস এর কার্যনীতিটা বললাম। ছবিটা একটু বই থেকে প্র্যাকটিস করে নিও, আর নাহলে এই সিম্পল ছবিটা আঁকলেও নাম্বার পাবে। তার সঙ্গে হিসাব এবং এর যে যান্ত্রিক শক্তি সংরক্ষণ সেটা কিন্তু আগেরটাই। এই হলো আমাদের হাইড্রোলিক প্রেস। এবার আমি বলবো এখনকার দিনে আমরা বাইকে যে ব্রেক ইউজ করি, যার নাম দেওয়া হচ্ছে হাইড্রোলিক ব্রেক, বা বিভিন্ন ফোর হুইলারের ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি হাইড্রোলিক ব্রেক। তো এই হাইড্রোলিক ব্রেকেরও কিন্তু থিওরি এই সেম, সেটা কিন্তু যে কোনো একটু বইতে আছে, একটু গল্পের মতো রিডিং পড়ে নিও। তো তুমি অন্তত পক্ষে মনে রাখবে যে হাইড্রোলিক ব্রেকের যদি অঙ্ক দেয় অর্থাৎ প্রবলেম যদি দেয় তাহলে কিন্তু সব এই থিওরি মেনটেন করেই হবে। হাইড্রোলিক ব্রেক বলি বা হাইড্রোলিক লিফট, আমরা দেখি যে রাস্তার ধারে মাঝে মধ্যে ওয়েব ব্রিজগুলোতে আমরা দেখি যে গাড়িকে যখন ওয়াশ করা হয়, অর্থাৎ মোটর কার যেগুলো অর্থাৎ ফোর হুইলারকে যখন ওয়াশ করা হয় তখন তাকে একটা সিলিন্ড্রিক্যাল একটা চোঙের মধ্য দিয়ে একটা পাটাতনের উপরে অনেক উঁচু করে তুলে নিচ দিয়ে ওয়াশ করতে হয়। তো অত বড় গাড়িটাকে তুলছে কি করে, সেই সেম থিওরি। অর্থাৎ আমরা এরিয়া এবং এই লিভারের যে রেশিওটা অর্থাৎ ক্ষেত্রফলের অনুপাত এবং এই লিভারের যে বাহুর অনুপাত, এটাকে যদি বহুগুণ বাড়িয়ে দিই তখন আমরা অল্প পরিমাণ বল দিয়েও কিন্তু অনেক বেশি পরিমাণ বল বা ঘাত পেতে পারি। সেই থিওরিটাই কিন্তু আমরা দেখলাম। এই হলো আমাদের হাইড্রোলিক প্রেস এবং পাস্কালের সূত্র ইউজ করে আমরা এই দুটো থিওরি প্রুভ করলাম। এবার আমরা আসছি একটু অন্য দিকটায় চলে যাব, যেটা হচ্ছে আর্কিমিডিসের প্রিন্সিপালের ওই পাশটায় বা ওই দিকটায়। আমরা প্রথমেই আসছি বায়োন্সি বা ফোর্স, এইগুলো বা বায়োন্সি ফোর্স যাই বলি না কেন। বায়োন্সি একটা প্রপার্টি অর্থাৎ প্লবতা একটা ধর্ম, সেই প্লবতার সঙ্গে সংযুক্ত থাকে প্লবক বল বা প্লবতা বল, যেটাকে আমরা বলি বায়োন্ট ফোর্স। তো সেই ব্যাপারটা এবার একটু আমরা জানব। এই প্লবতা সম্পর্কে প্রত্যেকেরই ধারণা আছে এবং আমরা ব্যবহারিক জীবনেও আমরা দেখে থাকি যে আমরা যখন পুকুরে স্নান করার সময় অর্থাৎ সাঁতার কাটতে কাটতে আমরা যখন বল খেলি আমরা দেখি যে একটা বলকে যদি আমরা জলের মধ্যে ডুবিয়ে রাখার চেষ্টা করি আমরা একটা ফিল করব যে ভেতর থেকে যেন কোনো একটা শক্তি বা কোনো একটা ফোর্স ওই বলটাকে যেন ঠেলে উপরের দিকে তুলে দিচ্ছে। তাহলে সেই যে ঠেলে দিচ্ছে যে প্রপার্টির জন্য অর্থাৎ তরলের যে ধর্মের জন্য এই ফুটবল বা বল উপরের দিকে উঠে আসছে, সেটাই হলো প্লবতা বা প্লবক বল। এই প্রপার্টিটার নাম প্লবতা আর এই ফোর্সটার নাম প্লবক বল বা প্লবতা বল। ইংরেজিতে বলবো বায়োন্সি ইজ দ্য প্রপার্টি আর বায়োন ফোর্স হচ্ছে একটা ফোর্স। তাহলে আমরা এখন বায়োন্সি তাহলে কীভাবে বলবো না, কোনো একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণ কোনো একটা তরলে বা গ্যাসের ক্ষেত্রে অতটা বোঝা যায় না, কিন্তু গ্যাসেরও ক্ষেত্রে এই প্রপার্টি আছে। তাহলে কোনো একটি বস্তুকে আংশিক বা সম্পূর্ণ কোনো তরল বা গ্যাসে যদি আমরা নিমজ্জিত করি অর্থাৎ যদি ডুবিয়ে দিই, তখন আমরা দেখব যে একটা আপওয়ার্ড ফোর্স একটা ঊর্ধ্বমুখী বল কাজ করছে, যে বল কি করছে ওই বস্তুর ওজনের বিরুদ্ধে ওকে উপরে তুলতে চেষ্টা করছে। এই ধর্মের নাম হলো বায়োন্সি আর এই ফোর্সের নাম হলো বায়োন্ট ফোর্স। তাহলে বায়োন্সিটা কি বলবো, দি এবিলিটি অফ এ লিকুইড, মানে এটা একটা লিকুইডের এবিলিটি মানে ক্ষমতা বা দক্ষতা। দি এবিলিটি অফ এ লিকুইড অর এ গ্যাস অ্যাট রেস্ট অর্থাৎ স্থির অবস্থায় টু এক্সার্ট অ্যান আপওয়ার্ড ফোর্স, মানে একটা ঊর্ধ্বমুখী বল দেবে, আপওয়ার্ড ফোর্স দেবে অন এ বডি কোনো একটা বস্তুর উপর, যে বডিটা ইমার্সড ইন দ্যাট লিকুইড, মানে ওই লিকুইড অর গ্যাস, ইমার্স অন দ্যাট লিকুইড অর গ্যাস মানে ওই তরল বা গ্যাসে ডোবানো আছে, ইটস কল্ড বায়োন্সি। সেই এবিলিটিটাকেই আমরা বলবো বায়োন্সি বা প্লবতা।
এটা খুব সিম্পল কনসেপ্ট, এটা ছোটোবেলাতে তোমরা পড়েওছো, তো সেটাই হলো প্রবতা ধর্ম। এবার আমরা যেটা আসছি বায়ন্সির হিসাবটা, মানে বায়ন্ট ফোর্সের হিসাবটা। প্রবতা বল, এর হিসাব কি হবে? আমরা এমনিতেই জানি যে বল মানে ভর ইন্টু ত্বরণ। তাহলে এক্ষেত্রে এই হিসাবটা কি করে হয় না, বলাই হচ্ছে যে যদি আমি এরকম একটা পাত্রে এত দূর আমার তরল ছিল, আমি এরকম একটা বস্তুকে আমি ডোবাচ্ছি, তাহলে প্রথমেই কথাটা হচ্ছে যে এই বস্তুর যদি ভলিউম মানে আয়তন ভি ধরি, তাহলে ওই বস্তু যতটা পরিমাণ তরল সরাবে সেইটার আয়তন ভি হবে। অর্থাৎ আমি যদি বলি যে ডোবানোর আগে তার লেভেলটা ছিল এইটা, আর ডোবানোর পর লেভেল হলো এইটা, তাহলে এই যে আয়তন, এই আয়তনটা কার সঙ্গে সমান না, যে পরিমাণ বস্তু ডুবিয়েছি সেই বস্তুর আয়তনের সঙ্গে সমান। এটাই আমরা ভাবতে পারি। তাহলে অপসারিত অর্থাৎ ডিসপ্লেসড মাস অফ ডিসপ্লেসড লিকুইড, মানে অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ভর সমান ভি ইন্টু রো, অর্থাৎ আয়তন ইন্টু তার ঘনত্ব। এই তরলের ঘনত্ব, এটা হচ্ছে ভর। তাহলে অপসারিত তরলের ওজন কি হবে? অপসারিত তরলের ওজন এটা হবে ভি রো ভর ইন্টু জি ওজন। এটাই হলো আমাদের প্লবতা বল। অর্থাৎ তুমি যখন কোনো বস্তুকে কোনো তরলে ডোবাবে, তখন সেই বস্তু যতটা তরল অপসারণ করলো সেই তরলের ওজনই হবে আসলে প্লবতা বলের হিসাব। তাহলে এই যদি প্লবতা বল হয়, তাহলে আমি বলবো যে এই বল তো ঊর্ধ্বমুখী, এই প্লবতা বল তো ঊর্ধ্বমুখী। তাহলে যদি ঊর্ধ্বমুখী হয়, তাহলে আমি কি বলবো যে তরলে ডোবানোর আগে ওর যে ওজন ছিল সেটাকে আমরা যদি প্রকৃত ওজন বলি, তাহলে তরলে ডোবানোর পর যে ওজন হবে সেটাই হবে তার আপাত ওজন। ঠিক আছে, এবার সেই এক্সপ্রেশনগুলো একটু লিখে দিচ্ছি, তাহলে আমরা মনে রাখবো এটাই হলো প্লবতা বলের হিসাব। তাহলে তরলে নিমজ্জিত অবস্থায় বস্তুর আপাত ওজন সমান প্রকৃত ওজন মাইনাস প্লবতা সমান মাইনাস প্রকৃত ওজন মাইনাস অপসারিত তরলের ওজন সমান এম জি মাইনাস ভি রো জি। এই রো হচ্ছে তরলের ঘনত্ব বা অপসারিত তরলের ঘনত্ব, আর এটা হলো এখন এম জি ড্যাস্ট। কারণ ভর তো চেঞ্জ হবে না, যেটা চেঞ্জ হবে তার অভিকর্ষজ ত্বরণ, সেই জন্য আমরা এটাকে বলবো আপাত ওজন। বোঝা গেল কথাটা? এবার আমরা আসছি প্লবতার বা প্লবক বলের ধর্ম। তাহলে এরপর আমরা যেটা আসছি ক্যারেক্টারিস্টিক্স অফ buoyancy or buoyant force, অর্থাৎ প্লবক বলের বা প্লবতার বৈশিষ্ট্য। আমরা 1 নম্বরে আসছি যে এই ফোর্স বা বায়ান্সি ফোর্স যেটা, এটা কার কার উপর নির্ভর করছে? ভি রো জি। ভি কিন্তু বারবার মনে রাখবে এটা নিমজ্জিত অংশের আয়তন, বা বস্তু যদি ডুবে থাকে তবে বস্তুর আয়তন। তাহলে আমরা বলবো বস্তুর নিমজ্জিত অংশের আয়তন, অর্থাৎ কোনো একটা বডির যতটা ভলিউম ওই লিকুইডে ইমার্সড অবস্থায় আছে সেটাই হলো বস্তুর নিমজ্জিত অংশের আয়তন। এই আয়তনটা আমরা ভি বলবো, আর রো তো বলেই দিয়েছি তরলের ঘনত্ব,
আর জি হলো অভিকর্ষীয় ত্বরণ। এই তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। এরপর 2 নম্বরে বলবো যে বায়ান্সি ফোর্স অর্থাৎ প্লবতা বল অ্যাক্টস আপওয়ার্ড মানে এটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে এগেনস্ট দি ওয়েট, অর্থাৎ ওজনের বিরুদ্ধে কাজ করে বা আপওয়ার্ড ডিরেকশনে কাজ করে, ঊর্ধ্বমুখী বল হিসাবে। 3 নম্বরে আসব যে যদি বস্তু পুরো ডুবে থাকে অর্থাৎ সম্পূর্ণ নিমজ্জিত থাকে, ইফ দি বডি ইজ ফুললি ইমার্সড, অর্থাৎ যদি কোনো বস্তু সম্পূর্ণ ডুবে থাকে তাহলে বায়ান্সি ফোর্স বা প্লবতা বল বা প্লবক বল ডাজ নট ডিপেন্ড আপন দি ডেপথ, অর্থাৎ ওই বস্তুকে কতটা গভীরে নিয়ে যাচ্ছি তার উপর কিন্তু নির্ভর করবে না যদি কোনো বস্তু সম্পূর্ণ ডুবে থাকে। কারণ সম্পূর্ণ ডুবে থাকলে তার ভি কনস্ট্যান্ট হয়ে গেল, কিন্তু যদি সামান্য একটু ডুবে থাকে যত আমি বেশি বেশি ডুবাবো তত ভলিউমটা বাড়তে থাকবে, সেক্ষেত্রে ডিপেন্ড করবে, মানে যত আমি গভীরের দিকে নিয়ে যাব। কিন্তু যদি ফুললি মাস্ট হয়ে যায়, যদি সম্পূর্ণ ডুবে যায়, তাহলে সেটা কতটা গভীরতায় আছে তার উপর নির্ভর করবে না প্লবক বল বা প্লবতা বল। এইটা আমরা মনে রেখে দেবো। এবার আমরা আসছি এই যে বায়ান্সি ফোর্স, এটা যেহেতু এক ধরনের ফোর্স, এর ইউনিট ডাইমেনশন কি হবে? একদম ফোর্সের ইউনিট ডাইমেনশন। আমি আর লিখছি না, এটা এমনি মুখেই বলে দিলাম। ফোর্সের ইউনিট ছিল আমাদের এসআইতে নিউটন, সিজিএসের ডাইন আর এফপিএসে পাউন্ডার। ঠিক একইভাবে ডাইমেনশন ছিল ml T⁻²। তাহলে একক এবং মাত্রা একদম বলের এককের সঙ্গে সমান, কিন্তু এটা প্লবক বল বা প্লবতা বলের একক মাত্রা। অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় যে প্লবতার একক মাত্রা লেখো। প্লবতা কিন্তু একটা প্রপার্টি। যখন এই ধরনের কোশ্চেন আসবে তখন আমাকে বুঝে নিতে হবে যে প্লবক বলই চেয়েছে বা প্লবতা বলেরই একক মাত্রা চেয়েছে। এটা কিন্তু মাথার মধ্যে রাখতে হবে। তারপর এবার আমরা আসছি যে আমরা ওই রিজিড বডি মোশনের ওই চ্যাপ্টারটাতে আমরা দেখেছিলাম যে সেন্টার অফ গ্র্যাভিটি মানে ভার কেন্দ্র। তাহলে সেন্টার অফ গ্র্যাভিটি বা ভার কেন্দ্র কি ছিল? যে কোনো বস্তুর সমগ্র ভার যে বিন্দু দিয়ে ক্রিয়াশীল হয় তাকে আমরা ভার কেন্দ্র বলেছিলাম। ঠিক একইভাবে আমরা এখানেও বলতে পারি যে কোনো বস্তুর উপর প্লবতা যে বিন্দু দিয়ে ক্রিয়াশীল হবে তাকেই বলা হবে প্লবতা কেন্দ্র। অর্থাৎ যেরকম একটা বস্তুর ওজন নিচের দিকে ক্রিয়াশীল হয় একটা বিন্দু দিয়ে কাজ করে, ঠিক সেইভাবে কিন্তু প্লবতা অর্থাৎ যে প্লবক বল বায়ান্ট ফোর্স উপরের দিকে কাজ করে আপওয়ার্ড ডিরেকশনে, সেটাও কিন্তু একটা পয়েন্ট দিয়েই কাজ করবে ভার্টিক্যালি উপরের দিকে। সেই পয়েন্টের নাম হয়ে গেল সেন্টার অফ বায়ান্সি অর্থাৎ প্লবতা কেন্দ্র। এবার আমরা আসছি যে আর্কিমিডিসের প্রিন্সিপাল। আর্কিমিডিসের প্রিন্সিপাল আমরা অলরেডি ইউজ করে ফেলেছি, কিন্তু আমরা করবো এবার ওই স্টেটমেন্টটা শুধু দেখে নেব। স্টেটমেন্ট কি বলেছে? যে যদি কোনো একটা বডিকে আমরা কোনো লিকুইডে পার্সিয়ালি অর ফুললি ইমার্সড করি, অর্থাৎ আংশিক বা সম্পূর্ণ যদি ডুবিয়ে দিই, নিমজ্জিত করি, তখন আমরা আগে যেটা পড়েছি কি দেখেছি যে একটা প্লবতা বল উপরের দিকে কাজ করে, মানে প্লবক বল উপরের দিকে কাজ করে যেটার ওয়েটটাকে কমানোর চেষ্টা করে। তো আজকেও সেটা বলবো যে যখন কোনো একটা বস্তুকে আংশিক বা সম্পূর্ণরূপে কোনো একটা তরল বা গ্যাসে নিমজ্জিত করা যায় ওই বস্তুর ওজনের হ্রাস পায়, আপাতভাবে হ্রাস পায়, অর্থাৎ অ্যাপারেন্টলি ওই বস্তুটার ওয়েট লস হয়ে যায় বলে মনে হয়, অ্যাকচুয়ালি কিন্তু হয় না। কতটা লস হবে না, এই বস্তু যতটা লিকুইড ডিসপ্লেস করেছিল সেই লিকুইডের ওয়েট যা ততটা কমে গেছে বলে মনে হবে। খুব সিম্পলিভাবে বলছি যে কোনো একটা বস্তুর ওজন যা তাকে যদি আমি কোনো তরলে ডুবিয়ে দিই, সে আংশিক ডোবাই বা সম্পূর্ণ ডোবাই, তার কিন্তু ওজন হ্রাস পেয়ে যাবে। কত পরিমাণ হ্রাস পাবে
না ওই আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করার ফলে ওই বস্তু যে পরিমাণ তরল বা গ্যাসকে সরিয়েছে, অর্থাৎ যতটা অপসারিত করেছে, যেটাকে আমরা বলি ডিসপ্লেসড করেছে, তার যা ওজন হবে ঠিক ততটা পরিমাণ ওজন ওর আসল ওজনের থেকে কমে যাবে। এইটা আমরা মাথার মধ্যে রেখে দেবো। এটাই হলো আর্কিমিডিসের প্রিন্সিপাল। এই স্টেটমেন্ট তোমরা সেই ছোটবেলা থেকে পড়ছো 7-8 থেকে, 8 থেকে খুব সম্ভবত, ওইটাই আবার পড়ে নিও। একই জিনিস আমরা তাহলে দেখব যে আমরা যদি বায়ুতে যে ওয়েট নিয়ে হাঁটতে থাকি, যখন আমরা জলে নেমে যাবো আমাদের শরীরটা খুব হালকা বলে মনে হয়। এটাই হলো আর্কিমিডিসের প্রিন্সিপাল। তাহলে এখন প্রশ্ন উঠে আসছে যে আর্কিমিডিসের প্রিন্সিপাল পড়লাম, এটা পড়ে আমাদের কী লাভ? না, এর অ্যাপ্লিকেশানগুলো আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, বা আমাদের রিয়েল লাইফে কোনো কিছু ক্যালকুলেশনের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট। সেই আর্কিমিডিসের প্রিন্সিপালের অ্যাপ্লিকেশান এবার যাচ্ছে একটা একটা করে। তাহলে এবার আমরা বলবো অ্যাপ্লিকেশান অফ আর্কিমিডিস প্রিন্সিপাল, অর্থাৎ প্রয়োগ। এক নম্বর কি বের করতে পারি? না, আমরা যে কোনো সলিড বডির ভলিউম, তাহলে ভলিউম অফ এ সলিড বডি। কন্ডিশন কি? না, ওই বডি লিকুইডে দ্রবীভূত হবে না, অর্থাৎ ইনসলিবল, অর্থাৎ মিশে যাবে না সেই তরলের সঙ্গে। যেমন আমরা যদি একটা মিশ্রির ডালা দিয়ে দিই তাহলে কিন্তু সেটা জলে মিশে যেতে পারে, সেই রকম হওয়া যাবে না। তাহলে জলে অদ্রাব্য যে কোনো একটা কঠিন বস্তুর আমরা আয়তন হিসাব করব। কি করে হিসাব করব আয়তনটা, সেটাই আমরা দেখছি। কি করা হবে? না, প্রথমে আমরা তার ওয়েট নেব, ওয়েট অ্যাট এয়ার। তাহলে আমরা যদি তার ওয়েটটা মাপি তাহলে কত হবে? m1g। আচ্ছা, প্রসঙ্গত একটু বলে রাখি, আমরা কিন্তু এক্ষেত্রে মানে যখন আর্কিমিডিসের প্রিন্সিপাল যখন অঙ্ক করব, অনেক সময় অঙ্কে ওজন বললেও ভর দেওয়া থাকবে। যেমন আমরা এমনিতেও কথার মাত্রায় বলে থাকি যে একটি বস্তুর ওজন 2 কেজি। অ্যাকচুয়ালি এটা 2 কেজি মানে আমরা কিন্তু মাস বললাম, ভর বললাম। তাহলে ওর সঙ্গে জি গুণ করলে ওজন হবে, এটা যেন মাথার মধ্যে থাকে। তাহলে আমার কিন্তু ইউনিটটার উপর জোর দিতে হবে, এককটার উপর জোর দিতে হবে, যে সেটা কেজি গ্রাম পাউন্ডে আছে না নিউটন ডাইন পাউন্ডালে আছে। ভাষাটা মূল কথা নয়, যে ওজন কি ভর বলেছে সেটা মূল কথা নয়, এককটার উপর জোর দিতে হবে। এবং যেহেতু এখানে জি এর ভ্যালু আমরা কনস্ট্যান্ট ধরে নিই, সেই জন্য অনেক সময় ভর আর ওজনকে একই বলে দেয়। আমি ওই জন্য বলেছি ওয়েট অ্যাট এয়ার, বায়ুতে কোনো বস্তুর ওজন m1g আমরা ধরলাম। তাহলে এবার কি করব? জলে ডোবানোর পর ওয়েট করে নেব। জলে, বিশুদ্ধ জলে আমরা ওয়েট করলাম, সেটা হলো m2g। তাহলে স্বাভাবিকভাবে যে ওয়াটারে যখন ওয়েটটা করছি তখন সেটা কম হবে এটার থেকে। তাহলে আমরা হিসাব করতে পারবো যে ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার, মানে যতটা জল সরিয়েছে তার ওজন কত। নিশ্চয়ই তার ওজন হবে এইটা থেকে এটা বিয়োগ, কারণ যতটা ওজন সরায় ততটাই তো কমে যায়। আবার এটাই হলো বায়োন্সি, অর্থাৎ প্লবতা। এটাই হলো m1 মাইনাস m2 ইন্টু জি। এখান থেকে আমরা লিখতে পারি বায়োন্সি ফোর্স। তাহলে তার ফর্মুলা কি ছিল? ভি ইন্টু রো এল, এল ফর লিকুইড, লিকুইডের ডেন্সিটি এবং ওই বস্তুটার আয়তন। তাহলে আমরা কি বলেছি যে তাকে বায়ুতে ওজন করেছি আর জলে ডুবিয়ে ওজন। জলে ডুবিয়ে মানে কমপ্লিটলি ডুবিয়ে। তার মানে আমরা এখানে বলতে পারি যে ইমার্সড ফুললি। এটা আমরা মনে রাখি, মানে সম্পূর্ণ ডোবানোর ফলে। তাহলে ভি ইন্টু রো এল ইন্টু জি ইজ ইকাল টু m1 মাইনাস m2 জি। জি কেটে দিলাম, এখান থেকে ভি পেয়ে গেলাম m1 মাইনাস m2 বাই রো এল। এবার হেয়ার মানে এক্ষেত্রে রো এল ইজ ইকাল টু আমরা 1 ধরি, কারণ সিজিএস এ জলের ঘনত্ব হয় 1। এটা অবশ্যই সিজিএস, আমরা সিজিএস ধরে বললাম। তাহলে আমরা যদি এই ফর্মুলাটা মনে রেখে দিই তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে যাবে যে আমরা কিভাবে ভলিউম পাবো। এরপর 2 নম্বর অ্যাপ্লিকেশানে আমরা যাব,
যে ডেনসিটি অফ এ সলিড বডি। এই সেম জিনিস হিসাবটা হবে, তাহলে ওয়েট অফ দি ওয়েট অ্যাট এয়ার, আমরা এয়ারে ওয়েটটা করে নেব। তাহলে এটা যদি আমরা ডাব্লিউ পেয়ে যাই, তাহলে m1 কত পাবো, W/g। তাহলে এখন আমরা রো বডি মানে বস্তুর ঘনত্ব, বডি বলে লিখে দিলাম, বস্তুর ঘনত্ব, যে ডেনসিটি অফ এ সলিড বডি, এটা কি করে পাবো না m1/v, তার ভরকে তার ঘনত্ব আয়তন দিয়ে ভাগ করে দেবো। তাহলে এটা হয়ে গেল W/g, বা আমরা m1 বলতে পারি। এখানে বসালাম m1 - m2, এখানে রো এল। তাহলে হিসাবটা আমরা করে নিলাম, এই পুরোটা আমরা মুছে দিচ্ছি। রো এল ফর রো লিকুইড, যদি জলে ডোবা এটা 1 হবে, তাহলে W রো এল বাই জি m1 - m2 মানেই হলো m1 রো এল বাই m1 - m2। তাহলে এই পুরোটা কিন্তু আমাদের ইম্পর্ট্যান্ট হয়ে গেল ডেনসিটি হিসাবের জন্য। অর্থাৎ আমার যদি সিম্পলি কনসেপ্টগুলো থাকে যে আমরা আয়তনটা কী করে পাবো, এই থিওরিটিক্যাল কনসেপ্টগুলো যদি থাকে, তাহলে বলবো এই ফর্মুলাগুলো না মনে রাখলেও হবে। মানে আমার মধ্যে এই কনসেপ্ট থাকুক যে বায়ান্সি ফোর্স বা প্লবতা বলের রাশিমালা, থিওরিটা মেনটেন করি যে আর্কিমিডিসের প্রিন্সিপাল কী বলেছিল, সেই অনুযায়ী আর যেটা আমাদের নিয়ম যে ওয়েট ইজ ইকুয়াল টু মাস ইনটু গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, অর্থাৎ ওজন সমান ভর গণিত অভিকর্ষ ত্বরণ। এই সমস্ত থিওরিগুলো যদি আমরা রেডি রাখি, তাহলে কিন্তু আমরা এগুলো ইজিলি অঙ্কগুলো করে নিতে পারবো। সেখানে ডাইরেক্ট ফর্মুলা আমরা মনে রাখতেও পারি, নাও মনে রাখতে পারি। ঠিক আছে, এবার আমরা আসছি যে একটা সলিড বডি দুটো মেটেরিয়াল নিয়ে তৈরি বা দুটো এলিমেন্ট নিয়ে তৈরি, তাদের সমস্ত অ্যামাউন্টগুলো দেওয়াটাও থাকবে, শুধু একটার পরিমাণ জানতে পারলে আরেকটার পরিমাণ কত হবে এটা আমরা বের করব। তাহলে 3 নম্বর, আচ্ছা এটা 2 নম্বরটা হেডিংটা হলো না, আমরা 2 নম্বরটা আলোচনা করে দিয়েছি। এবার আসছে 3 নম্বর। 3 নম্বরে আমরা লিখব যে অ্যামাউন্ট অফ কনস্টিটিউয়েন্ট এলিমেন্টস। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা অ্যালয়ের মধ্যে 2 রকম এলিমেন্ট আছে, তাহলে মাস অফ ফার্স্ট এলিমেন্ট, এটা হলো m1, মাস অফ সেকেন্ড এলিমেন্ট হবে আচ্ছা m - m1 ধরে। তাহলে এমটা কি আমরা এখানে লিখে দিচ্ছি, এম হলো মাস অফ দি অ্যালয় ইজ ইকুয়াল টু W/g। তাহলে আমরা ওয়েট মেপে নিই, তাকে জি দিয়ে ভাগ করে দিলে আমরা কি পেয়ে যাব, মাস। তাহলে সেকেন্ড এলিমেন্টে এটা পেয়ে গেলাম। ডেনসিটি অফ ফার্স্ট এলিমেন্ট রো 1, আর ডেনসিটি অফ সেকেন্ড এলিমেন্ট আমরা ধরছি রো 2। তাহলে টোটাল ভলিউম অফ দি বডি, অর্থাৎ বস্তুর সমগ্র আয়তন, এটা হবে কত, m1 বাই রো 1 প্লাস m - m1 বাই রো 2, এই পেলাম। তাহলে আমরা প্রথমে যে ওয়েটটা মেপেছি সেটা কত মেপেছিলাম, W। তাহলে আমরা ওয়েট অ্যাট এয়ার বায়ুতে ওজন কত মেপেছি, mg। ওয়েট অ্যাট ওয়াটার, তাহলে জলে কত মাপবো, m'(g)। তাহলে ভলিউম অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপাল, এটা কত হবে, mg -
এম ড্যাশ জি বাই রোয়েল লিকুইড। জি কেটে যাবে এখানে, জিটা থাকছে না, তাহলে এম মাইনাস এটা বাই রোয়েল, এই রোয়েলটা আবার 1 হয়ে যায়, তাহলে এইটার সঙ্গে এই ভলিউম সমান হয়ে যাবে। তাহলে বাই কন্ডিশন অর্থাৎ শর্ত অনুযায়ী আমরা কি লিখতে পারি, m1 বাই রো ওয়ান প্লাস এম মাইনাস এম ওয়ান বাই রো টু ইজ ইকাল টু এম মাইনাস এম ড্যাশ বাই রো এল। তাহলে এখান থেকে আমরা m1 পেয়ে যাব। এম আর এম ড্যাশ দুটো আমরা একবার বায়ুতে মাপবো পুরো অ্যালয়টার, অর্থাৎ সংকর ধাতুর সম্পূর্ণ ভর মেপে নেব কোথায়, বায়ুতে এবং জলে ডোবানো অবস্থায়। তার মানে আমরা যদি দুটো অবস্থায় ওজন পেয়ে যাই তাহলে আমরা ভরটা পেয়ে যাচ্ছি। জলের ঘনত্ব অর্থাৎ লিকুইডের ঘনত্ব বসাবো, রো ওয়ান রো টু যদি জানি, পুরোটার ভর তো আমরা জানবই, তাহলে আমরা m1 পেয়ে যাবো, m1 পেয়ে গেলে বাকিটা পেয়ে যাব। এইভাবে আমরা কিন্তু সংকর ধাতুর মধ্যে কোন ধাতু কতটা আছে এটা আমরা বের করে নিতে পারবো। এই যে পার্ট পার্ট করে 1 2 3 করে যেটা দেখাচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণটাই অঙ্কের জন্য ইম্পর্টেন্ট। থিওরিও আসতে পারে কিন্তু অঙ্কের জন্য বেশি গুরুত্বপূর্ণ। এবার আমরা আসছি কোনো বস্তু ফাঁপা না নিরেট অর্থাৎ হলো না সলিড, সেটা আমরা বুঝবো কী করে। চার নম্বর, ডিটারমাইন whether a body is solid or hollow, অর্থাৎ কোনো একটা বস্তু ফাঁপা না নিরেট, এটা আমাদের বোঝার উপায় কি। এই এটা আমরা বুঝবো কি করে। আচ্ছা, এবার আমরা আসছি অ্যাকর্ডিং টু আর্কিমিডিস প্রিন্সিপল, ভলিউম অফ দি বডি, ভলিউম অফ দি বডি আমরা এক্ষুনি দেখে এলাম যে এটাকে ভি দিয়ে লিখলাম m1 মাইনাস m2 বাই রোয়েল। এই রোয়েলটা জল হলে 1 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা ভলিউম পেয়ে যাব, অর্থাৎ m1 m2 সবটাই বলে এসেছি। যে আরেকবার লিখে দিচ্ছি আবার, যে ওয়েট অফ দি বডি ইন এয়ার, এয়ারে কত m1g, আর ওয়েট অফ দি বডি অর্থাৎ বস্তুর ওজন বায়ুতে m1g, আর জলের মধ্যে কত m2g, আর রো লিকুইড হচ্ছে, রো এল হলো ডেনসিটি অফ ওয়াটার, বা লিকুইড হলে লিকুইড। অঙ্কে অনেক সময় জল দিয়ে অঙ্ক দিতে পারে, বা যে কোনো তেল বা গ্লিসারিন যাই কিছু দিয়ে দিলে তার ঘনত্ব। তাহলে আমরা যদি এটা জানি তাহলে আমরা ভলিউমটা পেয়ে যাব। এগেন আবার অ্যাকচুয়াল ভলিউম অর্থাৎ বস্তুর প্রকৃত আয়তন কত অফ দি বডি, না এইটা হবে ভি ড্যাশ ধরলাম। ভি ড্যাশ ইজ ইকুয়াল টু হচ্ছে কি m1 বাই রো বি বা রো বডি, অর্থাৎ বস্তুর ঘনত্ব জানা হলে বস্তুর আয়তন পেয়ে যাব। এখন বলছে যে আর্কিমিডিসের প্রিন্সিপাল হচ্ছে ডিসপ্লেসড ওয়াটার দিয়ে, অর্থাৎ অপসারিত জলের আয়তন দিয়ে আমরা হিসাব করি। তো সেক্ষেত্রে ভেতরে ফাঁপা কি নিরেট সেটা বোঝার উপায় নেই, কিন্তু আমরা যদি অ্যাকচুয়াল ভলিউম হিসাব করি, যদি ফাঁপা হয় তাহলে তার ক্ষেত্রে m1 এর ভ্যালু কম হবে, মানে তার আসল যে ভর সেটা কম হবে, আর যদি নিরেট হয় তাহলে m1 এর ভ্যালু বেশি হবে। সেই জন্য আমরা বলতে পারি ইফ যদি ভি এবং ভি ড্যাশ সমান হয়ে যায়, দেন দি বডি ইজ সলিড, তখন বস্তুটি নিরেট। অ্যাকচুয়ালি এই থিওরি করেই কিন্তু আর্কিমিডিস বিখ্যাত হয়েছিল, যে কোনো বস্তুর মধ্যে কতটা ভেজাল আছে সেটা হিসাব করে দিয়েছিল। এই থিওরি এবং এই 3 নম্বর যেটা অ্যালয়ের মধ্যে কতটা কি ধাতু আছে।
আর এটা ফাঁপা সলিডও কিন্তু হিসাব করা যায়। আর যদি আমরা দেখি যে ভি এর ভ্যালু বেশি ভি ড্যাশের থেকে, তাহলে কি বোঝাবে যে এই এমনটা কম, তখন হলো দেন দি বডি ইজ হলো। হলো ইন দিস কেস, এই কেসে তাহলে কি হবে, দি ভলিউম অফ হলো পার্ট, অর্থাৎ ফাঁপা অংশের আয়তন তাহলে কত হবে, ডেল্টা ভি ইজ ইকাল টু ভি মাইনাস ভি ড্যাশড। তখন আমরা কি করব, ফাঁপা কতটা আছে সেটা বের করার জন্য টোটাল যে ভলিউম তার থেকে উপাদান যতটা আছে বাদ দিয়ে দিলাম। এইভাবে আমরা কিন্তু আর্কিমিডিসের প্রিন্সিপালের অ্যাপ্লিকেশানগুলো করতে পারব। এবার আমরা আসছি যেটা, যে কোনো বস্তু তরলে ডুবে থাকবে না ভেসে থাকবে সেটা আমরা বুঝবো কি করে। তার কন্ডিশনগুলো আমরা একটু দেখব। Condition for flotation and immersion, অর্থাৎ ডুববে না ভাসবে বুঝবো কি করে। আমরা দুটো জিনিস ধরে নেব, কি, দি ওয়েট অফ দি বডি ইজ ইকাল টু W1 আর দি ওয়েট of the displaced liquid, এটাকেই বলবো বায়ন ফোর্স or বায়ন ফোর্স, এটা হবে W2। তাহলে W1 আর W2, এক নম্বর কেস, কেস 1, W1 গ্রেটার দেন W2, তার ছবি কি হবে তখন, এটা যদি লিকুইড হয় এই হলো, তাহলে W1 এর দিকে, W2 উপরের দিকে। এটাই হলো W1 গ্রেটার দেন W2। এদের লাইনটা কিন্তু আলাদা, যদিও আমি এটা এমনি বোঝানোর জন্য এঁকেছি। তাহলে তখন কি হলো, বস্তুটি ডুবে গেল। তাহলে দি বডি উইল বি ইমার্জড, অর্থাৎ বস্তুটি ডুবে যাবে। 2 নম্বর, W1 ইজ ইকাল টু W2, এক্ষেত্রে ছবি কি হবে, বস্তুটি ডুবে থাকবে কিন্তু ভেসে থাকবে, অর্থাৎ ডুবে ভেসে থাকে, যেটাকে আমরা বলবো সম্পূর্ণ নিমজ্জিত থেকে ভেসে থাকা। তাহলে এটা সমান, যদি এমনি ভেসে থাকার অর্থ বোঝায় তাহলে আমরা কিন্তু বলবো এটাই। তাহলে দি বডি ইজ ফ্লোটিং উইথ ইমার্সড ইটসেলফ, মানে নিজেকে ডুবিয়ে ভেসে থাকছে। আর 3 নম্বর, W1 লেস দেন W2, তখন কি হচ্ছে, পার্টলি, এবার সে কতটা পার্ট সেটা ডিপেন্ড করবে এদের ডেনসিটির উপর। তাহলে এটা হলো W1 আর W2, তাহলে যেহেতু W2 বেশি, তাহলে দি বডি ইজ পার্টলি ইমার্সড, অর্থাৎ আংশিক ডুবে থাকবে। তাহলে এটা পার্টলি, ফুললি হলে সেটা বুঝে নিতে হবে সমান। এবার বলি, আমাকে যদি কোনো কিছু বলা না থাকে, শুধু বলে দিল যে একটা বস্তু লিকুইডে ভেসে আছে বা একটা বস্তু তরলে ভেসে আছে, তখন কিন্তু আমরা অবশ্যই বুঝবো 2 নম্বরটা। তাহলে কোনো বস্তুর ভাসমান অবস্থা বললে আমরা বুঝবো 2 নম্বর, অর্থাৎ সম্পূর্ণ ডুবে ভেসে থাকবে। ঠিক আছে, এবার যেটা ইম্পর্টেন্ট এবং শর্ট কোশ্চেনের জন্য
আমরা এই পার্টটা করে আজকের ক্লাস শেষ করব যে ফ্লোটিং বডি হ্যাজ নো ওয়েট। তাহলে ফ্লোটিং বললে কোনটা বোঝাবে? ইন কেস অফ ফ্লোটিং বডি, in case of floating body, weight W1 is equal to buoyancy force বা buoyant force, এটা হচ্ছে W2. Here apparent weight কত হবে তাহলে? W1 মাইনাস W2, তো এটা 0 হয়ে যাবে যেহেতু W1 ইজ ইকুয়াল টু W2। তাহলে ভাসমান বস্তুর আপাত ওজন কত হলো? 0। এটাই আমরা প্রুভ করলাম। তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস থাকলো, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো, আর একদিন হলে এই মিক্স চ্যাপ্টার আমরা শেষ করে দেবো। তাহলে আজকে সেকেন্ড ক্লাস, একই কথা বলি, যদি ভালো লেগে থাকে তাহলে একটু বন্ধুদেরকে শেয়ার করে দিও, নিজেরাও একটু লাইক বা কমেন্ট করবে, সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেল, কারণ আমরা সপ্তাহে মোটামুটি একটা বা দুটো করে ক্লাস আমরা আপলোড করছি এবং সিলেবাসটাকেও আস্তে আস্তে এগিয়ে নিয়ে যাচ্ছি, চেষ্টা করব নিয়ে যাওয়া। আর অবশ্যই কোনো কিছু অসুবিধা হলে আমাকে কমেন্ট করো, একটু ভালো লাগলে লাইক দিয়ে দেবে, আর পড়াশোনা করো বাড়িতে থেকে। পরের ক্লাসে দেখা হবে, ভালো থেকো।